This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির তীর্থক্ষেত্র ব্রিগেড, সেই ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। দেশ জুড়ে বিভিন্ন সাধু সন্তরা আজ ভিড় করেছিলেন ব্রিগেডে, এমনকি বিজেপির উচ্চ নেতৃত্ব তারাও উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এসবের রাজনৈতিক তাৎপর্য নেহাত কম নয়। রবিবারের সকালে কলকাতায় মেগা শো, গীতার শ্লোকে গম গম করল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ময়দান জুড়ে সাধু সন্তদের ভিড়। অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিল সনাতন সংস্কৃতি পর্ষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু, শ্রমিক, সুকান্ত, দিলীপ সহ বঙ্গ বিজেপির নেতারা। মাটিতে বসে গীতা পাঠ করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না। বাংলার কাছে তো ব্রিগেড মানে রাজনীতির তীর্থক্ষেত্র। সেই ব্রিগেডেই 24-এর লোকসভা ভোটের আগে 23শে ডিসেম্বর হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর এবার 26-এর বিধানসভা ভোটের আগে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। অবশ্য তার রাজনৈতিক তাৎপর্য নেহাত কম নয়। আজকেও যে গীতা পাঠ, তারা তো বিজেপির ইভেন্টে পরিণত হয়েছে। কি একটা অভিযোগে অভিযুক্ত সোকল্ড মহারাজ, তার সঙ্গে তো সব বিজেপি নেতাদের দেখা গেল। তো বিজেপি নেতাদের পলিটিক্যাল ইভেন্ট, ওনারা মাঠ ভরাতে পারবেন না, ওনারা বড় জমায়েত করতে পারবেন না, ওনাদের মধ্যে ঝগড়াঝাঁটি, গোষ্ঠী বিবাদ। তাই গীতাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করছেন। নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই। গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম, রাজনীতির মতো থাকবে। গীতা তো শাশ্বত। শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের জ্ঞানযোগের 7 নম্বর শ্লোকে বলা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম। যার অর্থ, ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হলে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। আর ওই অধ্যায়েরই 8ম শ্লোকে বলা আছে, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যার অর্থ, সাধুদের পরিত্রাণে এবং দুষ্কৃতীদের বিনাশ করতে ধর্মের সংস্থাপনে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। বছর ঘুরলে বাংলায় বিধানসভা ভোট, সেই ভোট যুদ্ধে কি ফের একবার অবতীর্ণ হচ্ছে গীতা? 26-এর ভোট থেকে গীতার সৃষ্টি হয়নি। গীতার সৃষ্টি হয়েছিল 5162 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে গীতা জয়ন্তী। ভারতবর্ষে ভোট তো সারা বছর ভোট হচ্ছে, সারা রাজ্যে ভোট হচ্ছে বিভিন্ন সময়। এটার সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই। যারা করছেন। ভারত কা হিন্দু পড়েগা গীতা, জিয়েগা গীতা, তো সনাতন বিরোধিयों को धराशायी करेगा। এদিকে আবার হুমায়ুন কবির বলছেন তিনি নাকি লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। কেউ বলছেন হিন্দুদের একত্রিত হতে, কেউ বলছেন মুসলিমদের জোট বাঁধতে, কেউ গীতা পাঠের আয়োজন করছেন, কেউ আবার কোরআন পাঠের আয়োজন করবেন। তাহলে কি 26-এর বিধানসভা ভোটে উন্নয়ন মানুষের সমস্যা থাকবে পিছনের সিটে, আর ভোটের গাড়ি চলবে ধর্মের রাজনীতিতে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, তৃণমূলের মুসলিম ভোট কাটতে কি ক্রমেই মরিয়া হয়ে উঠছেন হুমায়ুন কবির? তিনি বলছেন আসাদুদ্দিন ওয়েসির মিমের সঙ্গে নাকি তার কথা হয়েছে, তিনি জোট বাঁধবেন। আচ্ছা, মিম আর হুমায়ুনের নতুন দল, তারা কি গাঁটছড়া বেঁধে সংখ্যালঘু এলাকায় তৃণমূলকে বিপাকে ফেলতে পারে? যদিও হুমায়ুন কবির এটাও দাবি করছেন সিপিএম এর সঙ্গেও তার কথা হয়েছে, কিন্তু সিপিএম হুমায়ুন কবিরকে গুরুত্ব দিতে নারাজ। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনোটা প্রতিশ্রুতি রক্ষা করেননি। কিচ্ছু হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছুই করেননি। সম্পূর্ণ ধোঁকার ভিতরে রেখেছে মুসলিম সম্প্রদায়ের সাথে পুরো বাংলাকে। ওয়াকফ মেনে নিয়েছে, সবই মেনে নিয়েছে, মুসলিমদেরকে বোকা বানিয়েছে, আমাদের সাথে ধোঁকা দিয়েছেন। মমতা সরকারের বিরুদ্ধে খোলাখুলি অসন্তোষ মুসলিম যুবকদের। বিধানসভা ভোটে এই অসন্তোষকে কাজে লাগাতে মরিয়া সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সবে মিলে করি কাজ, এই নীতিতে এগোনোর ছক হুমায়ুনের। আমার নতুন দল তো রেডি আছে, 22 তারিখে ওপেন করব এবং ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করব। আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে
আসাউদ্দিন ওয়াইসির মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, সংক্ষেপে মিম, যে মিমকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণ ছিল এরকম: এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে, যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে। এদের কাজ হচ্ছে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। তবে কি তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাগ করতেই কোমর বেঁধে নেমেছেন হুমায়ুন? বিহার বিধানসভা নির্বাচনে 5 আসন পেয়েছে মিম। মালদা, মুর্শিদাবাদে চুপিসারে সংগঠন বাড়াচ্ছে মিম। তৃণমূল ছেড়ে মিমে নিয়মিত যোগদান চলছে। ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করব। আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে যদি উনি চান তবে আমরা সবসময় প্রস্তুত রয়েছি। হায়দ্রাবাদ থেকে বার্তা আছে যে তাকে সাথে নিয়ে বা তাকে দলে নিয়ে চলতে হবে, তাই আমরা সবসময় ওনার জন্য দরজা খোলা রয়েছে আমাদের। হুমায়ুনের মিম সখ্য নিয়ে আক্রমণে সব দলই। বিহারে নির্বাচন করে বিজেপি পার্টির উপকার করে দিয়েছে, বিজেপি পার্টির হাত শক্ত করে দিয়েছে, ধর্মনিরপেক্ষ শক্তিকে দুর্বল করে দিয়েছে। এটা আসাউদ্দিন ওয়াইসি করে, তাকে তাই ভোট কাটুয়া বলা হয়। ভারতবর্ষে তার পরিচয় ভোট কাটুয়া, এবং তার পাশাপাশি বলা হয় বিজেপি ফান্ডেড ভোট কাটুয়া। ভোট কাটার জন্য, বিজেপি বিরোধী ভোট ভাগ করার জন্য কিছু মুখোশধারী সংগঠনকে বিজেপি বিরোধী সাজিয়ে বাজারে ছেড়ে রাখাটাও বিজেপির একটা খেলা। শুধু মিম নয়, সিপিএম, কংগ্রেস, এমনকি আইএসএফ এর সঙ্গেও আসন সমঝোতা চান হুমায়ুন কবির। সিপিএমও রাজি, দাবি হুমায়ুনের। মুর্শিদাবাদে যদি সঠিকভাবে জোট করতে হয়, আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম, আইএসএফ এদেরকে হয়তো 4টে সিট ছাড়লাম, কংগ্রেসকে 10টা ছাড়লাম, যেহেতু অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে মুর্শিদাবাদে। কংগ্রেস কি হুমায়ুনের সঙ্গে গাঁটছড়া বাঁধবে? আমার সর্বভারতীয় নেতৃত্ব আছে, প্রদেশ নেতৃত্ব আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো দায়িত্বে নেই এখন। সিপিএমও হুমায়ুনকে গুরুত্ব দিতে নারাজ। উনি আবার কাকে কি আহ্বান জানাচ্ছেন না জানাচ্ছেন, আমার মনে হয় সব কথাগুলো গুরুত্ব দেওয়া উচিত না। জবাবে তাচ্ছিল্য হুমায়ুনের। সেক্ষেত্রে কংগ্রেস 0 আছে, আবার 0 থাকবে মুর্শিদাবাদ জেলায়। ভোটের ময়দানে অঙ্ক কষেই নামছেন হুমায়ুন। 3 মাসে 14 কোটি টাকা খরচে হেলিকপ্টার ভাড়া পর্যন্ত করে ফেলেছেন। 3 মাসের জন্য হেলিকপ্টার এগ্রিমেন্ট করে নিয়েছি। এদেরকে আমি বুঝাবো যে কতটা তোমাদের দম আছে। হেলিকপ্টার তো উড়বে, হুমায়ুনের উড়ানের কি হবে? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। শীতের বাতাসে হিম আর মালদায় বাড়ছে মিম। সংখ্যালঘু ভোটগন্ধে বিহারের লক্ষণ রেখা পেরিয়ে এখন গৌরবঙ্গে মিম লক্ষণ। আমরা ক্যান্ডিডেট দিচ্ছি, এআইএমআইএম ক্যান্ডিডেট থাকছে, আমরা লড়াই করব বাঘের সঙ্গে বাঘ হয়ে, ষড়যন্ত্র মানুষের সঙ্গে ষড়যন্ত্র করে, লাঠির সঙ্গে লাঠি হয়ে, কলমের লড়াই আমরা এআইএমআইএম লড়ে যাব। প্রকাশ্যেই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে মিম। সদ্য শেষ হওয়া বিহার নির্বাচনে মালদা সীমাঞ্চলে একতরফা জয় পেয়েছে ওয়েসির দল। এবার তাদের নজরে বাংলার মালদা। সূত্রের খবর, জেলার 12টি আসনেই প্রার্থী দিতে চায় মিম। বিশেষ নজর সুজাপুর, মোতাবাড়ি, মানিকচক, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া ও মালতীপুরে। সবকটি বিধানসভা আসনেই প্রচারও শুরু করেছে তারা। রাতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে ওয়েসির দল। মিমের এই উত্থান কি তৃণমূলের মাথা ব্যথা? প্রশ্নটা তুলে দিচ্ছে খোদ তৃণমূল জেলা সভাপতির একটা বক্তব্য। বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। চরম হুঁশিয়ারি। প্রশ্ন, কেন এই অবস্থা? যে দলটা 21-এর ভোটে জেলায় একটি আসনের প্রার্থী দিয়ে 1% ভোট পায়নি, তাদের নিয়ে এত মাথা ব্যথা কেন? 2021 এবং 2024-এর ভোটের ফল বিচার করলেই বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। মালদায় মোট বিধানসভা আসন 12টি। 2021-এ 8টি আসনে জয় পায় তৃণমূল, 4টি আসন জেতে বিজেপি। কিন্তু 2024-এর লোকসভার ভোটের ফলে জোড়াফুলের বাগান ফাঁকা। 12টি আসনের মধ্যে 6টি আসনে লিড পায় বিজেপি, 6টি আসনে লিড কংগ্রেসের। এই ফলাফল জেলার নেতাদের কাছে বড় মাথা ব্যথা, সন্দেহ নেই। এর মধ্যে যদি মিম মাথা তোলে তাহলে তৃণমূলের ওপর চাপ আরও বাড়বে। তাই কি রহিম বক্সির মুখে মাথা ভাঙার হুঁশিয়ারি? বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ। তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে, সেই শয়তানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে, মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস। রহিম বক্সির হুঁশিয়ারি নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই ওয়েসির দলের। তাদের মুখেও পাল্টা চ্যালেঞ্জ। কোনো গুরুত্ব দিই না, কারণ সে মানসিক ভারসাম্যহীনের মতো কথা বলে।
অনেক সময় হে করে দেবো ও করে দেবো, তার কিছুই ক্ষমতা নাই, এটা জনগণ জেনে গেছে। সংখ্যালঘু ভোট অঙ্কই ঠিক করে দেয় মালদায় কোন দলের প্রাধান্য থাকবে। সাম্প্রতিক ইতিহাস বারবার প্রমাণ করেছে রাজ্যের সংখ্যালঘু ভোট শাসকের পক্ষেই কথা বলে, কিন্তু সেই ভোট ব্যাংকে যদি ভাঙন ধরে তাহলে শাসকের মাথা ব্যথা বাড়বে তাতে সন্দেহ নেই। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ক্রমশই ডেডলাইন এগিয়ে আসছে, আর জেলার থেকে কলকাতা বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। অসংগ্রহিতের তালিকায় যে সমস্ত ফর্ম এখনো ফেরত আসেনি তার মধ্যে সব থেকে বেশি কিন্তু রয়েছে কলকাতায়। আচ্ছা, বাঙালির তিলোত্তমায় কি বহিরাগতের ঘুণ ধরেছে? এসআইআর নামতেই ধরা পড়েছে একটার পর একটা বেনিয়ম। বাংলাদেশিদের পাড়া পর ফাঁকা হয়ে গিয়েছে। ভিড় বেড়েছে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠে গেছে কলকাতা থেকে। রাজধানীর উত্তরে এবং দক্ষিণ মিলিয়ে প্রায় 20% করে অসংগৃহীত ফর্ম। এই অবস্থা কেন, তারই খোঁজে রাসবিহারী বিধানসভার অন্তর্গত 93 নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়ায় পৌঁছয় TV9 বাংলা। যেখানে এসে জানা গেল বহু মানুষ তারা বিহার ঝাড়খণ্ডে ফিরে গিয়েছেন, কারণ তাদের এখানে ভোট নেই বা তাদের এখানে কোনো নথি নেই। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হতে একের পর এক ঘরে তালা পড়েছে, কিন্তু সেই বাসিন্দারা গেলেন কোথায়? জানা গেছে সেই সব বাসিন্দার গন্তব্য বিহার বা ঝাড়খণ্ড, আর যারা রয়েছেন তাদের অনেকেই এনামুরেশন ফর্ম পূরণ করেননি। কারণটা অদ্ভুত। তারা বিহারেও ভোট দিয়েছে, এখানটাও ভোট দিয়েছে, এখানটাও করিয়েছিল। এখন যে এই যে একটা যে মানে বেরিয়েছে একটা ফর্ম যেছে, ওই নিয়ে ওদের মানে একটু হয়ে গেছে যে আমরা তো বেশি দিন থাকবো না কলকাতা। এসআইআর চালু হওয়ার পর শুধু বিহারেই এদের কেউ কেউ ভোটার কার্ড রাখছেন, বাংলারটা বাতিল করে দিয়েছেন। हम इधर तो उधर में वोट चालू रख दिया, तो उधर एक रखा है सर। कार्ड कहाँ पर कैंसिल किया? इधर कैंसिल किया कि उधर पर कैंसिल किया? कैंसिल नहीं किया है। এখানে ফর্ম দেওয়া হয়েছিল ক্যাম্প করে, কিন্তু অনেকেই জমা দেননি। আবার কেউ কেউ জমা দিতে এসেছিলেন বিহারে, কার্ড রয়েছে সেই বিষয়টি লুকিয়েই নথি যাচাই করতে গিয়ে বিহারে কার্ড থাকার বিষয়টি ধরা পড়ে গিয়েছে। 93 নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া বস্তিতে রয়েছে 95টি ঘর, বসবাস 160 থেকে 170 জনের। এসআইআর চালু হওয়ার পর মাত্র 52টি ঘরে লোক রয়েছেন, বাকি তালাবন্ধ। তার এলাকার বিস্তর অসঙ্গতি কি বলছেন বিধায়ক? এসআইআর এর নাম তারা বুঝতে পারছেন, যদি কোনো কারণে ধরা পড়েন তাহলে তার একটা শাস্তি হতে পারে, সেই ভয়েই নির্বাচনের ভোটার হিসেবে নাম রাখছেন না। কর্মসূত্রে বিহার বা ঝাড়খণ্ড থেকে এসে এই বস্তিতে থেকেছেন। বিহারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও এ রাজ্যে কার্ড তৈরি করেছেন, স্বীকার করেছেন ওই বস্তির বাসিন্দারাই। এবারে আইনের জালে ফাঁসবেন এই আশঙ্কায় ফর্ম পূরণ করেননি। কলকাতায় 11 মাসের একটা টেনেন্সি হয়, তারা অনেক সময় উঠে চলে যান। আরেকটা কলকাতাতেই আরেকটা জায়গায় রয়েছেন, সেই জায়গাগুলোয় তাদের আগে তারা আসতেন ভোট দিতে, এখন ওইখানেই তাদের ভোট তুলতে হবে। কলকাতার কে থাকবে? কলকাতায় কি আছে? কলকাতায় বহিরাগতরাও নেই, কলকাতার ছেলেরাও নেই। সূত্রের খবর, এমন নজির শুধু যোধপুর পার্কে নয়, গোটা কলকাতার নানান জায়গায় ছবি উঠে এসেছে, যে কারণে অসংগৃহীত ফর্মের সংখ্যা কলকাতার সব থেকে বেশি। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে একথাই লিখেছিলেন রবি ঠাকুর। 1925 সালে এ বাংলায় মৃত্যুহীন প্রাণ ছিলেন, আর 2025-এ এ বাংলায় রয়েছে মৃত্যুহীন বুথের সংখ্যা। নিশ্চয় মনে আছে আপনাদের, প্রাথমিকভাবে জানানো হয় 2208টি বুথে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি, মানে 23 বছরে কেউ মারা যাননি। কমিশন চেপে ধরতেই সংখ্যাটা সিঙ্গেল ডিজিটে চলে আসে, মানে 10-এর নিচে চলে আসে। এখনো বেশ কয়েকটা বুথ রয়েছে যে বুথগুলো মৃত্যুকে ধারে কাছে ঘেঁষতে দেয়নি, তেমনই একটা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। মৃত্যুহীন বুথের গ্রাফটা এভাবেই নামছে। মিলিয়ে যাওয়ার আগে আমরা ছুটে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। চাক্ষুষ দেখার ইচ্ছে ছিল কেমন সেই বুথ যেখানে কোনো মৃত ভোটার নেই। চন্দ্রকোনা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে গোপালপুর প্রাথমিক বিদ্যালয় 148 নম্বর বুথ। এই বুথেরই একজনও মৃত ভোটারের নাম নেই। বিএলওর দাবি, তিনি সারা বছর কাজ করেন, কেউ মারা যাওয়ার 2 সপ্তাহের মধ্যে ভোটার তালিকায় তা চিহ্নিত করে দেন। ফলে কোনো মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম ইস্যুই হয়নি। আমি সারা বছর কাজ করি, সারা বছর মানে মারা যাওয়ার তার 15 দিন ডেথ সার্টিফিকেট পাওয়ার পরেই মোটামুটি তাকে ডিলিট করে দিই। জিরো একদম।
4টা শিফটেড আছে। বিকাশ লাহার দাবিতে একটুও ফাঁকি নেই। সার্টিফিকেট দিচ্ছেন বুথের বিজেপি, সিপিএম এবং তৃণমূলের বিএলএরাই। না, মৃত ভোটার নেই, যেটুকু কাজ হয়েছে পারফেক্ট ভালোভাবে কাজ হয়েছে, বিএলও ভালো করে কাজ করেছে, যেটুকু যত ভোটার আছে তত ভোটারেরই ফর্ম দেওয়া হয়েছে, তাছাড়া এক্সট্রা কোনো দেওয়া হয়নি। নেই তাই নেই বলছি, ওরা দেখেছি নেই। বিএলওর কাজ সম্পর্কে কি বলবেন? কাজ সঠিক করেছে? সঠিকভাবে হয়েছে কাজ, বিরোধীদের কোনো অভিযোগ নেই? না না না, মনে হচ্ছে মানে এটা সার্ভে করে দেখলাম যেগুলো মৃত ছিল সেগুলো আগে সার্ভে নেই আর এতে, ঠিক আছে, সেই কারণে এই মুহূর্তে নেই। গত বছর মারা যাওয়া এক ব্যক্তির স্ত্রীও জানালেন তাঁর স্বামীর নাম ভোটার তালিকা থেকে দায়িত্ব নিয়ে বাদ দিয়েছেন বিকাশ লাহা। কবে মারা গেছিলেন আপনি? 1.5 বছর হয়ে গেল। আচ্ছা, আপনার তো ভোটার তালিকায় নাম তো ছিল, মারা যাওয়ার পর নাম কাটিয়েছে বিএলও? হ্যাঁ, কাটিয়েছে। উনি আসছিলেন? স্থানীয় ভিডিও জানাচ্ছেন মৃত্যুহীন বুথে বারবার রিভিশন করা হয়েছে, কিন্তু কোনো অস্বাভাবিকতা নজরে আসেনি। এখানকার যে বিএলও আছেন প্রকাশ লাহা, উনি খুবই অ্যাক্টিভ। কেউ ডেথ হয়ে যাওয়ার পর, মারা যাওয়ার পর উনি 15 দিনের মধ্যেই ওটাকে রোলে আপডেট করে দেন। ফর্ম 7 পুরো পূরণ করান, বাড়িতে গিয়ে ডেথ সার্টিফিকেট নিয়ে করে উনি কাজটা খুব ভালো করে দেন। এসআইআর শুরু হওয়ার 15 দিন আগে ওখানে ওই পার্টে 2 জন মারা গেছিলেন, সেটা উনি 1 সপ্তাহের মধ্যেই ওটাকে কমপ্লিট করে দিয়েছিলেন। আমরা 148 পার্টকে খুব ভালো করে সার্ভে করেছি, এখনও করছি। অর্থাৎ মৃত্যুহীন বুথ মানে শুধুই ভুতুরে ভোটারের উপস্থিতি নয়, বিএলওর কর্মতৎপরতাও একটা কারণ হতে পারে। চন্দ্রকোনা পুরসভার বুথ সেই প্রমাণই দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবার বিএলও বিতর্কে। বিএলও অসুস্থ, তিনি একজনকে দিয়ে কাজ করাচ্ছেন তার আত্মীয়াকে দিয়ে, তিনিও আবার বিএলও। বারুইপুরের হাটদহের 94 নম্বর বুথ, এখানে এই ঘটনা ঘটেছে। এখানকার বিএলওই অসুস্থ, আর এখানেই তরজা যে একজন বিএলও অন্যের হয়ে কাজ কি করে করেন, অন্যের বুথের বা বিএলওর কাজ কি করে করেন। অসুস্থ বিএলওর হয়ে প্রক্সি দিচ্ছেন তাঁরই আত্মীয়া। অন্য বুথের বিএলও কাজ করছেন আরেক বুথে। বারুইপুর পূর্ব বিধানসভার হাড়দহ গ্রাম পঞ্চায়েতের 94 নম্বর বুথে বিএলও হিসেবে তৃণমূল পঞ্চায়েত সদস্যর নাম ছিল। নির্বাচন কমিশনে তাঁকে নিয়ে অভিযোগ জমা পড়ায় তাঁর জায়গায় এক অঙ্গনওয়াড়ি কর্মীকে বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাতেও বিপত্তি। নতুন বিএলও দেবী হালদার অসুস্থ হওয়ায় তিনি আবার অব্যাহতি চেয়েছেন নিজের দায়িত্ব থেকে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাঁর কাজ করে দিচ্ছেন তাঁরই এক আত্মীয়া রমা হালদার, যিনি আবার 96 নম্বর বুথের বিএলও। আমার দায়িত্ব দিয়েছিল, আমি কাজ করিনি, আমি অসুস্থ কারণে আমি কাজ করিনি, কাজ অন্যজন করেছে। আপনার বদলে কাজটা কে করেছে? ও রমা হালদার করেছে। আচ্ছা, তিনি কে হন আপনার? যা 90 পার্টে যে ছিলেন মানে সোমা সেন, ওনার নামে একটা কমপ্লেন এসেছিল। আসলে তখন উপর থেকে বলা হলো যে দেবী হালদারের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে করা হোক। দিলে আমাকে বলা হলো যে আপনিও কাজ করুন ওরা হয়ে। উনি এই বিষয়ে বোঝেন না, আর অসুস্থ ছিলেন, এইভাবে করা হয়েছে যে উনি অসুস্থ, আমি তার হয়ে কাজ করেছি। আর এখানেই প্রশ্ন উঠছে, এক বুথের বিএলও অন্য বুথে গিয়ে কিভাবে কাজ করছেন? রাজ্য সরকারি কর্মচারীদের স্বল্প অংশ যারা তৃণমূলের আনুগত্য দেখাতে গিয়ে তাদের ভবিষ্যতের বিপদ ডেকে নিয়ে আসতে চলেছেন, বারুইপুরের বিএলও নিশ্চিতভাবে তার মধ্যে একজন। বিএলওদের পানিশমেন্ট দিচ্ছে বিজেপির প্ররোচনায়। বিজেপি কমপ্লেন করছে, ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে। ওই জন্য তো এদেরকে বিজেপির দালাল বলছি। নির্বাচন কমিশন কবে জবাব দেবে যে বিহারের বুকে জীবিত মানুষের নাম মৃত কারা দেখিয়েছিল, কোন বিএলওরা, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? শেষ পর্যায়ে এসআইআর, কিন্তু বিএলওদের নিয়ে বিতর্ক থামছেই না। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। তিনি মেলালেন এসআইআর শুধু ভোটার তালিকা থেকে নাম বাদই দেয় না, মিলিয়েও দেয়। রোজই তো আমরা দেখতে পাই, এমন খবর তো আপনাদেরকে দেখাই যেখানে আত্মীয়ের সঙ্গে আত্মীয়ের মিল হচ্ছে, কোথাও কোথাও আবার বাবা মায়ের সঙ্গে সন্তানকে মিলিয়ে দিচ্ছে এসআইআর। আর এবার বিজেপির সঙ্গে সিপিএমকেও মেলালো এই এসআইআরই। না, গোটা রাজ্য জুড়ে নয়, হাবড়ায় সিপিএম এর বন্ধ পার্টি অফিসে বিজেপির সহায়তা শিবির। বঙ্গ রাজনীতিতে দল বদল আজ আর খুব একটা বড় কথা নয়, সেটাকেই অনেকে রং বদল বলেন। কিন্তু হাবড়ায় রং বদলের জায়গায় রং মিলান্তি চোখে পড়ছে। হাবড়ার উপনে এলাকার সিপিএম এর এই পার্টি অফিসটা 9 এর দশকে তৈরি, কিন্তু বেশ কিছুদিন ধরে বন্ধ। এই সপ্তাহে পার্টি অফিস খুলল।
সাজানো হলো, কিন্তু লাল পতাকার অফিসে গেরুয়া ব্যানার পোস্টার। রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। সেই সিপিএম এর পার্টি অফিসে বিজেপির এসআইআর সহায়তা ও সিএ ক্যাম্প। কিভাবে হলো এই কাণ্ড? স্থানীয় সিপিএম নেতৃত্ব বলছে তাদের কর্মী খোকন মহন্তর কাছে ছিল পার্টি অফিসের চাবি। সেই কর্মী নাকি নিজের সিদ্ধান্তে পার্টি অফিসের দরজা খুলে দেন বিজেপির ক্যাম্পের জন্য। দলের কর্মীর কাজে রেগে লাল এলাকার সিপিএম নেতৃত্ব। পার্টি অফিস নাকি দখলের চক্রান্ত চলছে। এরা দল বিরোধী কাজ করেছে এবং বিজেপি সঙ্গে গোপন আতায়াত করেছে। এটা কি বিজেপির হাতে পার্টি অফিস দেওয়ার একটা চক্রান্ত কি মনে করছেন? চক্রান্ত চলছে। রাজনৈতিক দরজা চরমে পৌঁছতেই হাবড়া থানার পুলিশ এসে সিপিএম নেতৃত্বের হাতে পার্টি অফিসের চাবি ফিরিয়ে দেয়। বিজেপি নেতৃত্বের দাবি খোকন মহন্ত সহ অনেক সিপিএম কর্মী এখন তাদের সঙ্গেই রয়েছেন। ওখানে জোর করে করারও কোনো প্রশ্নই নেই, কারণ ওখানে যারা ছিল তারা তো মানে যারা একসঙ্গে ওখানে দায়িত্ব ছিল সিপিএম তারা তো সব এখন বিজেপির মধ্যেই আছে। কিন্তু এই দাবি উড়িয়ে দিচ্ছেন অভিযুক্ত সিপিএম কর্মীর ছেলে। তার দাবি বাবা মা দুজনই এখনো লাল দলেই আছেন। তোমার বাবা কি সিপিএম এর মেম্বার, এখনো সদস্য? হ্যাঁ সদস্য, বাবাও মাও। সিএ ব্যাপারটা আমি জানি যে এটা ক্যাম্পের কি চলছিল, মানে ওখানে একটা ক্যাম্প করতে চেয়েছিল, কিন্তু পার্টি অফিস দখল ফখল এগুলো একটা উড়ো খবরই। এই অবস্থায় যেন মুচকি হাসি তৃণমূলের মুখে। যে পশ্চিমবাংলার বুকে সিপিএম এর একটা বড় অংশ যারা বিজেপিতে অংশগ্রহণ করেছে, বিজেপিতে চলে গেছে। সিপিএম এর বি টিম বিজেপি কাজ করছে এবং কংগ্রেস কাজ করছে। রাম বাম তত্ত্বে শান দেওয়া যাচ্ছে যে রাজনৈতিক রঙ্গমঞ্চের রঙের কোনো অভাব নেই। এক চাবিতে রং মিলান্তির তালা খুলে যেন রাজনীতির রং জমিয়ে দিল হাবড়া। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। আপনাদের হামেশাই আমরা দেখিয়ে থাকি রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কথা, কিন্তু আজ এক অন্য অন্তর্দ্বন্দ্ব দেখাবো। আমাদের দেশের লাইফলাইনের দুই শাখার মধ্যে অন্তর্দ্বন্দ্ব। এর কারণটা কি জানেন? যাত্রী দুর্ভোগ। কিন্তু এই সমস্যা কবে মিটবে, কিভাবে মিটবে, তার কোনো উত্তর নেই। একে বাদুর ঝোলা ভিড়, তার উপর নিত্যদিন দেরিতে চলছে একের পর এক ট্রেন। অস্বাভাবিক ট্রেন লেট এখন যেন দক্ষিণ পূর্ব রেল এবং পূর্ব রেলের অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সাধারণ যাত্রীরা হয় নির্দিষ্ট সময়ের অনেক পরে গন্তব্যস্থলে পৌঁছচ্ছে, অথবা ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর। দূরপাল্লার ট্রেন হোক আর লোকাল, প্রতিদিন ভোগান্তি ট্রেনে। অর্ধেক সময়ই ট্রেন লেট, প্রচুর সমস্যা করতে হয়। প্রায় ট্রেনই লেট থাকে মোটামুটি। আপনি যদি দেখেন এখানে মেদিনীপুর লোকাল বলুন বা খড়গপুর লোকাল বলুন, বিকেলের দিকগুলোতে ম্যাক্সিমাম ট্রেনেই লেট থাকে। দূরপাল্লার তো আপনি যেগুলো দেখবেন সবকটাই ম্যাক্সিমামটাই লেট। রোজ রেগুলার লাইক 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়, কখনো স্কুল ইভেন্ট দেরি হয়ে মিসও হয়ে যায় যদি সকালবেলা কেউ ট্রাভেল করে। এইটা দীর্ঘদিনের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। চাইছেন যাত্রী হিসেবে চাইছি এটা যাতে সলভ হয়, ঠিক হয়। কাজ তো চলছে দেখছি কবে থেকে, তাও কোনো তো রেজাল্ট আসছে না। এই পরিস্থিতিতে পরিষেবা নিয়েই রেলের অন্তর্দ্বন্দ্ব। হাওড়া ডিভিশনে যাত্রী সমস্যা নিয়ে বা দক্ষিণ পূর্ব ডিভিশনের অব্যবস্থার উপরে দায় চাপালো পূর্ব রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের দাবি, দক্ষিণ পূর্ব রেলের পণ্যবাহী ট্রেন যে সময় পূর্ব রেলের জোনে ঢুকছে তাতে লাইন দীর্ঘ সময় ব্লক হয়ে থাকছে। সেই কারণেই নাকি সময় মতো ট্রেন স্টেশনে ঢুকতে পারছে না বা বেরোতে পারছে না। We are carrying in the same track lot of mixed traffic. This pod line which is carrying the trains, lot of freight trains from Southeastern Railway are coming from Bhattanagar to Howrah division, and these freight trains are a big challenge. एक जोन से दूसरे जोन में जब ट्रेन जाता है तो इंटरचेंज पॉइंट पे डिवीजन लाइन रहता है, उसके हिसाब से वो ट्रेन जाता है। घुस जाने का मतलब क्या मतलब है, आई डोंट अंडरस्टैंड। और दूसरा चीज है कि हावड़ा स्टेशन जो घुसने का रास्ता है वहाँ पे कोई गुड्स ट्रेन का मूवमेंट नहीं होता है। सांतरागाछी उसके बाद ये रामराज तल्ला होते हुए इधर में तो कोई गुड्स ट्रेन का मूवमेंट नहीं होता। কিন্তু একা পূর্ব রেলের জেনারেল ম্যানেজার নন। সংসদে সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত শাখাগুলোতে ট্রেনের গতি নিয়ে প্রশ্ন তোলেন শ্রমিক ভট্টাচার্য। Passengers traveling on local and express trains in Southeastern Division are now facing frequent delays, cancellations and disruptions. I request the Government of India to kindly look into the matter and take steps to improve train punctuality and operations in Southeastern Division at the earliest.
শুক্রবার সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য জানিয়েছেন ভারতীয় রেল 80% সঠিক সময়ে চলছে। ओवरऑल पंक्चुअलिटी रेलवे सिस्टम की आज 80% टच कर गई है, जो कि बहुत ही सिग्निफिकेंट अचीवमेंट है। और इसमें रेलवे के करीब 70 डिविजन्स में से 25 डिविजन्स ऐसे हैं जहां पे पंक्चुअलिटी आज 90% से अधिक हो गई है। লেট রোগে ভুগছে দূরপাল্লা থেকে লোকাল ট্রেন, কিন্তু কাজ তো পড়ে থাকে না। তাহলে কিভাবে কাজে যাবেন নিত্যযাত্রীরা? বাড়ি কিভাবে ফিরবেন তারা? অসুস্থ মানুষটি কিভাবে যাবেন চিকিৎসার জন্য? বাইরের রাজ্যে পরীক্ষা কি তবে দেয়া হবে না? ট্রেনই যে বড় অংশের মানুষের একমাত্র ভরসা। প্রশ্ন অনেক, কিন্তু উত্তরে পড়ে রয়েছে শুধুই ভোগান্তি আর অপেক্ষা। দোষ কার? তার থেকেও বড় প্রশ্ন, সমাধান খুঁজবে কবে রেল? সায়ন্ত ভট্টাচার্য, সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। রেলেরও আমরা ওরা, বাংলা মানে কি দলাদলি? আচ্ছা, শুধু বাংলার দোষ এই দলাদলির ক্ষেত্রে কেন দেব বলুন তো মশাই? এই যে পুতিন ঘুরে গেলেন, সেখানে আমরা দেখলাম যে বিমানবন্দরে মোদি পুতিনকে আনতে গেলেন, সেখানে দলাদলি রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেখানেও দলাদলি, গাড়ি বাছাইয়ে দলাদলি, আর সেই দলাদলি আন্তর্জাতিক। দুদিনের সফরে ভারতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ বন্ধুর জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। 7 লোক কল্যাণ মার্গ থেকে নিজের রেঞ্জ রোভারের কনভয় নিয়েই বেরিয়েছিলেন বিমানবন্দরের উদ্দেশ্যে। পুতিনের জন্য মস্কো থেকে দিল্লিতে উড়িয়ে আনা হয়েছিল তাঁর চলমান দুর্গ অরাস সেনাত লিমুজিন। বিমান থেকে নেমে মোদী ও পুতিন একে অপরকে আলিঙ্গন করলেন। আর তারপরেই দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। মোদির আমন্ত্রণে নৈশভোজে যোগ দিতে দুই রাষ্ট্রপ্রধান সওয়ার হলেন সাদা রঙের টয়োটা ফরচুনারে। মুহূর্তে হইচই পড়ে যায়, এটা কি নিরাপত্তা সংক্রান্ত কারণে, নাকি পিছনে রয়েছে গভীর কোনো কূটনৈতিক চাল? দেখা যায় মোদি একা নন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও রুশ ডিফেন্স মিনিস্টারকে নিয়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান ফরচুনারে চেপেই। এই কার ডিপ্লোমেসি নিয়ে আনুষ্ঠানিক কোনো কারণ কেন্দ্রের তরফে দেখানো না হলেও বিশ্লেষকরা বলছেন মোদির মতন পাকা মাথার নেতারা কখনোই অকারণে কিছু করেন না, তাও আবার এমন এক সময় যখন ভারতের তো বটেই আন্তর্জাতিক মিডিয়াও নজরে রেখেছে মোদি পুতিনের প্রতিটি কর্মকাণ্ডের দিকে। বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন পুতিনকে সঙ্গে নিয়ে ফরচুনার সিগমা 4 MT চড়ার পিছনে পশ্চিমী দেশগুলিকে, বিশেষত ইউরোপকে একটা স্পষ্ট বার্তা দিলেন মোদি ও পুতিন। আসলে টয়োটা জাপানি কোম্পানি, ফরচুনার উৎপাদন হয় ভারতেই। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে একযোগে ভারতকেও বারবার চাপ দিয়েছে পশ্চিমী শক্তি। রুশ তেল কিনতে নিষেধ করেছে, তাই একটি অ-ইউরোপীয় সংস্থার গাড়িতে চেপে সেই পশ্চিমী শক্তিকেই পাল্টা বার্তা দিলেন দুই ঘনিষ্ঠ বন্ধু, এমনটাই মত বিশ্লেষকদের। তারা একটা ক্লিয়ার কাট স্টেটমেন্ট ওয়েস্টকে দিতে চাইছে যে আমরা আজকের ডেটে দাঁড়িয়ে যেই ওয়ার্ল্ড অর্ডারটা বদলাতে চাইছি, সেই ওয়ার্ল্ড অর্ডারের সাথে যদি আপনারা চলতে পারেন দ্যাট ইজ গুড, যদি না চলতে পারেন আপনারা ছাড়াও আমরা চলতে উদ্যত এবং আমরা চলতে যথেষ্ট সক্ষম। এটাকে রেসিপ্রোকাল ডিপ্লোমেসি বলে, এবং যেহেতু এই রেসিপ্রোকাল ডিপ্লোমেসিটা ওয়েল রেসপেক্টেড এবং এটা প্রমাণ করে একে অপরের প্রতি বিশ্বাস এবং একে অপরকে সাথে নিয়ে চলার অঙ্গীকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল গাড়ি তালিকায় একটি রেঞ্জ রোভার, একটি মার্সিডিজ মেব্যাক S650 রয়েছে। রেঞ্জ রোভার টাটা গোষ্ঠীর হলেও গাড়িটি তৈরি হয় ব্রিটেনে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটেন ও জার্মানি দুজনেই রাশিয়ার ওপর নানা আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। কিভকে অস্ত্র সরবরাহ করার দেশের তালিকাতেও উপরের দিকে রয়েছে এই দুই দেশ। পুতিন ভারতে আসায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন ইউরোপের একাধিক নেতা। এই অবস্থায় পুতিন কোনো ইউরোপীয় সংস্থার গাড়িতে চাপলে ভুল বার্তা যেতে পারত। দেখার মতো বিষয় হলো পুতিন ও মোদি যখন টয়োটা ফরচুনারে চেপে লোক কল্যাণ মার্গের দিকে যাচ্ছিলেন, তখন পিছনে পিছনে যাচ্ছিল পুতিনের অরাস সেনাত ও মোদির রেঞ্জ রোভার। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে বলছেন ফরচুনা ডিপ্লোমেসি। তাদের মতে এটা পশ্চিমী দেশগুলিকে ভারতের স্পষ্ট বার্তা, আর কোনো চাপের কাছে দিল্লি মাথা নত করবে না। বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালাও ইঙ্গিতপূর্ণ এক্সপোস্টে লিখেছেন, কেন দুজনে মিলে টয়োটাতে চাপলেন সেটা বুদ্ধিমান মাত্রই বুঝবে। দীপেন্দু পালের রিপোর্ট, TV9 বাংলা। দুয়ারে চিকিৎসা কেন্দ্রের নাম দিয়ে বিশেষ পরিষেবা চলছে জেলায় জেলায়।
সেই মতোই হুগলির তারকেশ্বরে একটি গ্রামে শনিবার দিন একটা অ্যাম্বুলেন্স ঢোকার কথা ছিল, লোকজন চলেও এসেছিল ঠিক সময় মতো, কিন্তু সেই অ্যাম্বুলেন্স সেটা গেল কোথায়? সে অ্যাম্বুলেন্স ধরলো অন্য রুট। তার নেপথ্যের কারণ কি? সেই শাসক দলের চেনা কোন দল? দলের তরফ থেকে কেউ জানিয়ে এটাকে চেঞ্জ করেছে, তাতে কি ফায়দা আছে সে বলতে পারবে। ডক্টরস ক্যাম্প হওয়ার কথা ছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে সেই ক্যাম্পটা কেউ গাঁঠি করে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। দুয়ারে পরিষেবা দিতে গিয়ে এ তো দুয়ারে বিবাদ। তৃণমূলের পঞ্চায়েতে পরিষেবা আটকাচ্ছে তৃণমূলই, বিরোধী কেউ নয়। জোড়া ফুলেই তো এমন অভিযোগ, মানুষের স্বাস্থ্য নিয়ে তৃণমূলের খেয়েই কোন জায়গায় পৌঁছতে পারে তা দেখলেন তারকেশ্বরের নাইটমাল পাহাড়পুর এলাকার বাসিন্দারা। বড় বড় সব ডাক্তার আসবে, পঞ্চায়েতের এমন ঘোষণা শুনে ঠান্ডার মধ্যে সকাল সকাল চলে এসেছিলেন এই বয়স্ক মানুষগুলো। কিন্তু কোথায় কি? অ্যাম্বুলেন্স তো চলে গেছে 5 কিলোমিটার দূরের গ্রামে। এখন রয়েছে খানিকটা, যদি আসে, যদি হয় এতটা এসে ফিরে যাব। আমাদের সদস্য বলে এলো যে এখানে ক্যাম্প বসছে, তাড়াতাড়ি এসো, এই বলে এলো। এখানে এসে দেখছি কই কিছুই নেই। স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান রাগঢাক না রেখেই দলের উপর মহলের নির্দেশে তাদের বেইজ্জত করা হলো। পঞ্চায়েতের কথাকে যদি এখানে খেলো করে দেওয়া হয়, তাহলে পাবলিক সাধারণত একটা তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, এতে যাদের লাভ হবে তাদের লাভ হবে। দলের তরফ থেকে কেউ জানিয়ে এটাকে চেঞ্জ করেছে, কেন চেঞ্জ করেছে, তার ইন্টেনশন কি আছে, তাতে কি ফায়দা আছে সে বলতে পারবে। পঞ্চায়েতকে এটার কোনো জানানোর কোনো ব্যাপারই নেই। এখানে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দেওয়া হয়, পরিবর্তন যে হচ্ছে সেটা গ্রুপে জানানো হয়। স্বাস্থ্য দপ্তর বলছে শেষ মুহূর্তের ফোনে জায়গা বদল, কিন্তু ফোনটা কার তা অবশ্য ভাঙেননি স্বাস্থ্য আধিকারিক। আমার কাছে একটা হায়ার অথরিটি থেকে আসে যে স্থানটা পরিবর্তন করতে হবে, লোকাল ইস্যু হয়েছে, যে জন্য ক্যাম্প করা আর কি, লোককে সার্ভিস দেওয়া, সেই কারণে হয়তো হবে না, তাই জন্য ক্যাম্পটা উপর হায়ার অথরিটি থেকে সেইভাবে। আপনাদের গোষ্ঠী কোন্দল নিজেদের মধ্যে মেটান, জনগণের মধ্যে কেন এলো? কেন এরকম ভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে? দলটার নাম তৃণমূল, তাদের চলমান গন্ডগোলের মতো পরিষেবাতেও কি সেই রোগ ছড়ালো? হুগলি থেকে সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে ভোট আসে প্রতিশ্রুতির বন্যা বয়, কিন্তু সমস্ত প্রতিশ্রুতি পূরণ হয় কি? আবারও একটা ভোট আসছে, প্রতিশ্রুতি দরজায় কড়া নাড়ছে, কিন্তু শালবনীর পাথরি শিশু শিক্ষা কেন্দ্র, সেখানেও তো প্রতিশ্রুতি এসেছে, আশ্বাস পূরণ হবে, উন্নয়ন হবে কি? জঙ্গলে ঘেরা এই ঘরটা দেখে ভাবতেই পারেন পোড়ো বাড়ির ধ্বংসাবশেষ, কিন্তু এই বাড়িটা যে তৈরির আগেই ধ্বংস হওয়ার মুখে। এটা শালবনীর পাত্রী গ্রামের শিশু শিক্ষা কেন্দ্র, এলাকার 60টি বাচ্চা ও গর্ভবতী মায়ের একমাত্র ভরসা। ভরসার দেওয়ালে চিটটা অনেক আগেই ধরেছে, ছাদ ফুটো ফাটা, এর মধ্যেই ভবিষ্যতের ভিত তৈরি হচ্ছে। ফাটা স্বপ্নের দেওয়ালে ভোট এলে প্রতিশ্রুতি আসে, আর ভোট গেলেই সব ভোকাট্টা। বারবার অভিযোগ অনুরোধেও কাজ হয় না। সবাইকেই জানানো হয়েছে, কিন্তু বহুদিন ধরে তো কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি। জঙ্গল মহলের লোক জঙ্গলেই পড়ে আছে, কোনো সুশিক্ষা নেই। আশা করাটাও ভুল, বাইরের থেকে অফিসাররা এসে দেখে চলে যাচ্ছে, কিন্তু কোনো রকমের কোনো কিছু পাওয়া যাচ্ছে। শিশু শিক্ষা কেন্দ্রে একজন শিক্ষিকা, তিনি আসেন সপ্তাহে 2 দিন, বাকি 4 দিন রান্নার দিদি দায়িত্ব সামলান। এভাবেই চলছে দিনের পর দিন। জানালেও কথা শোনে নেই, কোনো কথা শোনে নেই। ওই সিপিএনের আমলে হয়েছে, এই আমলে কিছু হয়নি। স্থানীয় পঞ্চায়েত প্রধান বলছেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এই শিশু শিক্ষা কেন্দ্রের হাল ফেরানোর ব্যবস্থা হয়েছে, খুব শিগগিরই নাকি কাজও শুরু হবে। আমাদের টাকা ফিনান্সে অনেক কম পাই গ্রাম পঞ্চায়েত, আমরা এবারে আমাদের পাড়া আমাদের সমাধানের থেকে এটা স্কিমটা ধরে দেওয়া হয়েছে। সমস্ত আইসিডিএস সেন্টার, শিশু শিক্ষা কেন্দ্র সবই রিপেয়ারের জন্য ধরে দেওয়া হয়েছে। ভোট আসছে, পঞ্চায়েত প্রধানের হাত ধরে প্রতিশ্রুতিও হাজির হয়েছে, কিন্তু এতদিন কেন হয়নি? ভোট ছিল না বলে? বিজেপির অভিযোগ এই অংশে শাসকের ভোট কম, তাই নাকি নজর নেই প্রশাসনের। বিজেপির পঞ্চায়েত, এই জন্যে হয়তো কোনোরূপ কণ্ঠাসা করে রাখা। প্রায় 10 বছর ধরে ওরা ওখানে এই বুথে ওরা লিড করতে পারেন, কিন্তু সেখানে অঞ্চল প্রধান চায় না এখানে কিছু হোক। এই জঙ্গল একসময় ছিল মাওবাদীদের ডেরা, এই মাঠেই নাকি বৈঠক করত মাওবাদীরা। যুগ পাল্টেছে, আকাশে বাতাসে এখন ঘোরাফেরা করে উন্নয়নের হাওয়া, কিন্তু শালবনীর পাত্রীতে সেই হাওয়া কবে এসে পৌঁছবে সে উত্তর আদৌ কারো কাছে আছে কি? শালবনী থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।
ছাই চাপা পড়েছে সুগন্ধে, বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হচ্ছে। কিভাবে জানেন? এই রাইস মিলের ছাই চাপা পড়ে বছরের পর বছর এই একই ছবি। মাথায় হাত পড়েছে রায়নার কৃষকদের, আর এতদিন পর জেলা পরিষদ বলছে খতিয়ে দেখবে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রতনই বটে, স্বাদে গন্ধে যে কোনো চালকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে গোবিন্দভোগ চাল। কিন্তু সেই গোবিন্দভোগ চালেরই সুগন্ধ কমে যাচ্ছে, কারণ ছাই। ছাই চাপা পড়েছে অমূল্য রতন। গোবিন্দভোগ ধানের উপর জমছে রাইস মিলের ছাই। পূর্ব বর্ধমানের রায়নার বুলচন্দ্রপুরে কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার দুটি রাইস মিলের চিমনি দিয়ে বেরোনো ছাই এসে জমছে ধানের জমিতে, ফসলের উপর। আর এতেই ধানের 12টা বাজছে। মিলের পাঁচ চিমনি দিয়ে রাত্রিবেলা উড়িয়ে দিচ্ছে, যে চিমনি দিয়ে ধোঁয়া আসার কথা সেই চিমনি দিয়ে পাঁচ উঠছে। শুধু ধানের যে গুণগত মানটা, সেই মানটা কমে যাচ্ছে। ওনাদিকে বলার সত্ত্বেও ওনারা কোনো কর্ণপাত করেন না, বলে আমার মিল থেকে নয়, অন্য মিল থেকে এসছে। দীর্ঘদিন ধরে এই পাঁচ পড়ে জমিগুলো অত্যধিক উর্বর হয়ে যাওয়ার জন্য ধান মানে অল্প ফলার আগেই ধান পড়ে যাচ্ছে, হ্যাঁ, যার জন্য আমরা ফলনে মার খাচ্ছি এবং ধানের কোয়ালিটি নষ্ট হচ্ছে। জানানো হয়েছে কিন্তু কোনো রকম সুরাহা কিছু হয়নি। কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা কিভাবে আমরা সংসার চালাবো? গোবিন্দভোগ চালের চাষ বেশি হয় পূর্ব বর্ধমানের রায়না, খণ্ডঘোষে, জামালপুরে। সূত্রে খবর, পূর্ব বর্ধমানের প্রায় 40,000 হেক্টর জমিতে প্রায় 3 লক্ষ মেট্রিক টন গোবিন্দভোগ চাল উৎপাদন হয়। কিন্তু শস্যগুলার কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রম ছায়ে মিশে যাচ্ছে। যদিও এ নিয়ে মুখ খুলতে চায়নি রাইস মিল কর্তৃপক্ষ। আর তৃণমূল পরিচালিত জেলা পরিষদ হয়তো এবার খোঁজ নেবে। সেটা আমার জানা নেই, আমি খোঁজ খবর নিয়ে দেখছি এবং সংশ্লিষ্ট দপ্তরকে দিয়ে আমি তদন্তের নির্দেশ দিচ্ছি, যাতে চাষিদের কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখি। কৃষ্ণ বা গোবিন্দকে এই চালের ভোগ দেয়া হয়। বলা হয় সেই থেকেই চালের নাম হয়েছে গোবিন্দভোগ। পায়েস, পোলাও থেকে খিচুড়ি, সব কিছুরই স্বাদ গোবিন্দভোগে অন্যরকম হয়ে যায়। গোবিন্দভোগের গন্ধ টানে 8 থেকে 80 সকলকে। কিন্তু প্রশাসনিক উদাসীনতায় রায়নার সেই সুগন্ধই ফিকে হতে বসেছে। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। কথা কথা আমরা বলি না, মোড়েও শান্তি নেই। হলদিবাড়ির মানুষজন বোধহয় সেটাই টের পাচ্ছেন, কারণ মেখলিগঞ্জের একমাত্র মর্গ তা বন্ধ, ময়নাতদন্ত সেটাও বন্ধ। আর প্রয়োজনে তাই তাদেরকে ছুটতে হচ্ছে 125 কিলোমিটার দূরে কোচবিহারে। আর এই নিয়ে সরব হয়েছেন মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি কাণ্ডে মেখলিগঞ্জ নামটা বারবার শোনা গেছে। এলাকার বিধায়ক পরেশ অধিকারী নিয়ম উড়িয়ে মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী। মেয়েকে না হয় চাকরি দিয়েছিলেন, কিন্তু নিজের বিধানসভা এলাকার মানুষকে কি দিয়েছেন? মৃত্যুর পরেও যন্ত্রণা। মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বিধায়ক থাকার সময় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করার চেষ্টা করেন। তৈরি হয় নতুন পরিকাঠামো। রাজ আমল থেকে চলে আসা মর্গ আর ময়না তদন্তের পরিকাঠামো তুলে আনা হয় নতুন ভবনে। কিন্তু গত 1 বছর ধরে মর্গ বন্ধ। ময়না তদন্তের প্রয়োজনে 125 কিলোমিটার পথ পার করে যেতে হয় কোচবিহার। কেন এই অবস্থা? প্রশ্ন তুলছেন খোদ প্রাক্তন তৃণমূল বিধায়ক। এই মহকুমার মধ্যে কোথাও মর্গ নেই। মাসে 1-8বার চাঁদা দিতে হয় যে ডেড বডিটা কেমন করে সৎকার করবো। অনেক আর্থিক বোঝা, সেটা প্রায় 25-30 হাজার টাকা লেগে যায়। একদিনের মধ্যে ময়না তদন্ত পর্ব শেষ করে দেহ ফেরে না। স্থানীয়দের দাবি, হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ফিরিয়ে আনা হোক মর্গ আর ময়না তদন্তের পরিকাঠামো। একই সঙ্গে নতুন পরিকাঠামোয় উন্নত চিকিৎসা পরিষেবার দাবি স্থানীয়দের, কারণ কয়েক বছর ধরে কার্যত ফাঁকাই পড়ে আছে নতুন তৈরি ভবন আর পরিকাঠামো। হলদিবাড়ি মগটা চালু হলে হলদিবাড়ি মানুষের অনেক সুবিধা হয়। এত দূরের রাস্তাটা তাদের সেভ হয় আর কি, এত বড় খরচাটা তাদের সেভ হয়। আমাদের এখানে কোনো সুযোগ সুবিধাই হয় না। শুধু রোগী আনলেই বলে জলপাইগুড়ি নিয়ে যাও বা মেখলিগঞ্জ নিয়ে যাও। শুধু জ্বর আর আমাশার ওষুধ দেওয়ার হাসপাতাল হয়ে বসে আছে। প্রাক্তন বিধায়কের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিও বেশ গরম। শাসক দল ও বিধায়ক পরেশ অধিকারীর দিকে সব দেখত। জোর দিয়ে বলছি, পুনরায় যদি 1904 সালের যে রাজার আমলের চুক্তি অনুযায়ী পোস্টমর্টম এখানে না হয়, আমরা আন্দোলনে নামবো। যখনই ভোট আসে জনগণকে বোকা বানানোর জন্য, জনগণকে
একটা কিছু দিয়ে ভুলিয়ে রাখার জন্য আর কি এরম করে বিল্ডিং তৈরি করাটা এই সরকারের অভ্যেস। তৃণমূলের আশীর্বাদে সাধারণ মানুষকে যেমন তারা বাঁচতে দেয় না, মৃত্যুর পরেও সেই মৃতদেহ সৎকার্য করবার ক্ষেত্রে তৃণমূল যে একটা বড় বাধা সৃষ্টি করেছে সেটা হলদিবাড়ির মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যে কোনো মৃত্যু শোকে, অপঘাতে মৃত্যু তার সঙ্গে জুড়ে দেয় অনেক প্রশ্ন। তার সঙ্গেই মেকলিগঞ্জে মর্গ যন্ত্রণা। আগামী 9 তারিখে কুচবিহার জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। এখন সেই দিকেই তাকিয়ে আছে হলদিবাড়ির আপামর বাসিন্দারা। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, হলদিবাড়ি।